দৈনন্দিন কাজের একটা পার্ট। কারণ মানুষের স্বাস্থ্য যখন দুর্বল হয়ে যায় বা অসুখ বিসুখ যখন পেয়ে যায়, অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও, অনেক ভালো কাজ করার সুযোগ থাকা সত্ত্বেও, শুধুমাত্র আমাদের চলার যে মূল বাহন আমাদের দেহ, আমাদের শরীর যদি আমাদেরকে সাপোর্ট না করে, তাহলে আমরা অনেক দূর যেতে পারি না। দেখা গেল নিজেকে নিজে ব্যস্ত, বিছানায় পড়ে থাকা, ওষুধ খাওয়া, বরং অন্য লোকদেরকেও আমার সাথে এঙ্গেজ করে ফেলতে হয়। আমি যখন অসুখ একটা গড়ে, তখন আমি একা কিন্তু অসুস্থ না, আমার পরিবারটাও আমার সাথে এঙ্গেজ হয়ে যায়। সেই ক্ষেত্রে এই যে সকালের নির্মল এই আবহাওয়ায়, বাতাসের মধ্যে এই সকালের বাতাসটা, সকালের আবহাওয়াটা স্বাস্থ্যের জন্য খুবই একটা পজিটিভ একটা বিষয়, পজিটিভ একটা উপাদান। তো আমাদের এই ঢাকা শহরের একটা বড় সৌন্দর্য হলো যে গ্রামেও আপনি এটা দেখবেন না, গ্রামে ইমাম সাহেবের পিছনে 2-3 জন মুসল্লি থাকে, বড় জোর 8-10 জন থাকে। আর কোনো এরকম আমি দেখেছি যে শুধু ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব, আর কোনো লোক থাকে না। কিন্তু এই ঢাকা শহরে মসজিদে ফজরের নামাজে মূল মসজিদের অংশ ভরে বারান্দা পর্যন্ত লোক চলে যায়, এবং এই মানুষেরা নামাজ শেষে আবার প্রাতঃভ্রমণে হাঁটাহাঁটি, এক্সারসাইজ করা। এটা ঢাকা যে মসজিদের শহর, আমি একটু নিচে রাখছি, বেশি আওয়াজ হলে শুনতে অসুবিধা হয়। সবসময় বুঝবেন না, আমরা বক্তা তো, আমরা বুঝি যে কতটুকু মানুষের কতটুকু দরকার, যতটুকু তার কানে যাওয়া দরকার। তার কান জ্বালা পরে করে দেওয়াটা তো আমার দায়িত্ব না, এই জন্য দূরে রাখছি। শোনা যায় না ভাই? আচ্ছা, তো যেটা বলছিলাম যে এই ঢাকা শহরকে মসজিদের শহর বলা হয়। এটা নামে এবং কাজে অনেকটাই মিল আছে। ঢাকায় মানুষ মসজিদে যেভাবে জামাতে নামাজ পড়ে, বাংলাদেশের গ্রামগঞ্জেও এইটা এইভাবেও কিন্তু প্রতিফলিত হয় না। তো সেই মসজিদের শহরে যারা সকালবেলার সে আল্লাহর ডাকে সাড়া দিয়ে নামাজ পড়ে আবার সকালে ব্যায়ামে বের হন, তারা নিঃসন্দেহে অত্যন্ত সুশৃঙ্খল মানুষ, ভালো মানুষ, সুন্দর মনের মানুষ, এবং তারা এই সমাজকে কিছু দিতে চান। এই সমাজের একজন সত্যিকার সুশৃঙ্খল দায়িত্বশীল নাগরিক হিসাবে এই সমাজের প্রতি তাদের দায়বদ্ধতা আছে, পরিবারের প্রতি আছে, নিজের প্রতি আছে, সমাজের প্রতি আছে। এবং এই মানুষগুলো আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে আমরা চাই একটা ভালো সমাজ বিনির্মাণ করতে, তাহলে আমার তো মনে হয় সকালের এক্সারসাইজে যারা আসেন, তারা অনেক ধরনের এই সমাজের নেগেটিভ আসক্ত মানুষ, যারা ধূমপান, তারপরে মাদক, আরও অনেক নেগেটিভ জিনিস আছে, যেগুলো থেকে আমার ধারণা এখানকার লোক বেশিরভাগই মুক্ত। কারণ এক্সারসাইজ যারা করেন, ডিসিপ্লিন যাদের লাইফে আছে, তারা আবার নেগেটিভ আসক্ত, নেগেটিভ কোনো জিনিসে আক্রান্ত হবে, এটা স্বাভাবিক না, অস্বাভাবিক বিষয়। তো এই ধরনের ডিসিপ্লিন যাদের মধ্যে আছে, সমাজ নিয়ে দায় যাদের মধ্যে আছে, আমরা সবাই যদি ঐক্যবদ্ধ হই, তাইলে আমরা চাইলে এই সমাজে অনেক বড় বড় কাজ করতে পারি। দেখেন, আমাদের একটা শহর ঢাকা অনেক পুরাতন, কয়েকশো বছরের পুরাতন, অনেক পুরাতন একটা রাজধানী আমাদের, এটা অর্থনীতির প্রাণকেন্দ্র। কিন্তু এই শহরটা গত 2 দিন আগে বৃষ্টিতে এর বিরাট অংশ পানির তলে চলে গিয়েছে। অনেক দোকানপাট পানিতে, অনেক বাড়িঘর পানির নিচে চলে গিয়েছিল। আমি নিজে কাফরুল, মিরপুর, পল্লবী এইসব জায়গায় পানিতে হেঁটে হেঁটে প্রায় 10,000 ফুড প্যাকেট বিতরণ করেছি। আমি দেখেছি যে মানুষ খেতে পারছে না, চুলা জ্বালাইতে পারতেছে না পানির কারণে। এটা কেন ভাই? যে কোনো সারা দুনিয়ার যে কোনো জায়গায় আপনি বাংলাদেশকে যদি রিপ্রেজেন্ট করতে চান, প্রথম তো রাজধানী দিয়েই করতে হবে। রাজধানীটা কীরকম, এটার উপরে মানুষ চিটাগাং দিয়ে, সিলেট দিয়ে, রাজশাহী দিয়ে বাংলাদেশকে মূল্যায়ন করবে না। মানুষ দেখবে ঢাকাটা কীরকম, এইটা দিয়ে গোটা বাংলাদেশকে মূল্যায়ন করবে। তো রাজধানী যদি এরকম হয়, একজন বিদেশি দেখে যে পানি একটু বৃষ্টি হইলে এটা পানির নিচে চলে যায়, সমস্ত ময়লা নর্দমা উপরে উঠে যায়, এইটা দেশকে রিপ্রেজেন্ট করে না। তাহলে এই যে সামান্য জলাবদ্ধতা, এটা কেন আমরা সমাধান করতে পারি না? ফান্ডের অভাব না আসলে ড্রেনেজ মাস্টার প্ল্যানের অভাব, বা প্ল্যান হয়তো কাগজে আছে, বাস্তবায়নের অভাব, সদিচ্ছার অভাব। আমাদের দেশে বর্ষা হয় জুলাই আর আগস্ট, এই 2 মাসে বেশিরভাগ বৃষ্টিগুলো এই 2 মাসে হয়।
তো মে জুনে সব পরিচ্ছন্নতা কর্মী নামায়া ড্রেনগুলোকে যদি পরিষ্কার করা হয়, আর একটু একটু যদি যেখানে যেখানে পানি আটকা পড়ে বাদ দিয়ে দিছে, বাড়ি বানিয়ে ফেলছে, অথবা প্লাস্টিক আবর্জনা ফেলে রাস্তা বন্ধ করে দিছে, এই লিঙ্কগুলো যদি একটু ছোটাই দেওয়া যায়, তাইলে তো এই কষ্টটা মানুষকে করা লাগে না। এই যে হঠাৎ করে পানির কারণে মানুষের যে বিরাট ক্ষতি হয়, এই যে মূল কারণ হলো আমাদের যারা কর্তা ব্যক্তি, তাদের মধ্যে জবাবদিহিতার অনুভূতিটা দুর্বল। তারা না আল্লাহর ব্যাপারে এই ভয় করে যে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, আর না মানুষকেও তারা পরোয়া করে। তারা মনে করে মানুষ গা শোয়া হয়ে গেছে, মেনে নিবে, চলবে। আমরা আসলে গা শোয়া হয়ে গেছি, কিন্তু এভাবে একটা শহর চলতে পারে না। এই জন্য আমাদের এই শহরটাকে আমরা সবাই মিলে যদি সজাগ হয়ে যাই, সচেতন হয়ে যাই, তাহলে জলাবদ্ধতাও থাকবে না, যানজটও থাকবে না। যানজট কেন থাকবে ভাই? আপনি বিকল্প সব অ্যারেঞ্জমেন্ট করেন না, আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করেন না, আপনি গাড়িগুলো চালাবার একটা সিস্টেমের মধ্যে আসেন না, কেন যানজট হবে? আমি তো মনে করি কোনো দায়িত্বশীল নাগরিকের হাতে 6 মাসের দায়িত্ব দেন, যানজটের বর্গীয় জো খুঁজে পাবেন না, অথবা অন্তস্থ জো খুঁজে পাবেন না। কেন যানজট হবে? সিস্টেম ডেভেলপ করতে হবে। সারা দুনিয়া এখন প্রযুক্তির উপরে নির্ভরশীল। আপনি এখানে কেন অ্যানালগ এখনও আপনি এইভাবে আপনি রাস্তায় আপনি এই যে কোথায় বের হবেন, 1-1.5 ঘন্টা রাস্তায় আপনার সময়ের অপচয়। হিসাব করেন প্রতিদিন আমাদের কত টাকার ক্ষতি হচ্ছে। আমি এই 1.5 ঘন্টা অফিসে যদি দিতাম, তাহলে আমি কি করতে পারতাম? 1.5 ঘন্টা যে গাড়িতে বসে থাকলাম। তাইলে এই যানজট, এই জলাবদ্ধতা, এই যে শব্দ দূষণ, বায়ু দূষণ, পানি দূষণ, খাদ্য ভেজাল, আবাসন সংকট, আজকে আপনি আমি গাড়ি চালিয়ে যাই, কিন্তু রাস্তায় ফুটপাতে যখন আল্লাহরই বান্দা খোলা আকাশের নিচে গায়ে কাপড় নাই, তার লজ্জাস্থানও দেখা যাচ্ছে, সারা শরীর ময়লায় আক্রান্ত, এই ব্যাপারে আপনাকে আমাকে যদি আল্লাহ জিজ্ঞেস করেন, কি জবাব দেবেন? কেন এই মানুষগুলোর জন্য কোনো আবাসনের ব্যবস্থা করা যায় না? এদেরকে দিয়ে বরং উন্নয়নের আপনি কাজে লাগাইতে পারবেন। বড় করে ডরমেটরি বানান, ওখানে আপনি আপনি হস্তশিল্পের বিভিন্ন প্রজেক্ট দিয়ে ওদেরকে আপনি কাজে লাগান। ওরা এগুলো উৎপাদন করবে, বিক্রি করে তারা একটা অংশ পাবে, সরকার পাবে। প্ল্যানিং করেন। রাস্তায় বের হলে ফকির, রাস্তায় বের হলে অসংখ্য হাত পাতা মানুষের ভিড়। আপনি এখানে বলেন যে একটু সিন্নি বিতরণ করবেন, দেখেন আপনি পুলিশ দিয়েও নিয়ন্ত্রণ করতে পারবেন না, আপনার জীবন হুমকির মুখে পড়ে যাবে। এত মানুষ কোত্থেকে আসে যদি এত উন্নতি হয়ে থাকে? দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।